নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি ছিল। সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে যথেষ্ট টালমাটাল অবস্থা। ভারতীয় জনতা পার্টির তৈরি করা জাতীয় নির্বাচন কমিশনের, কারণ জাতীয় নির্বাচন কমিশনের যিনি প্রধান হয়েছেন জ্ঞানেশ কুমার, তার নিয়োগ নিয়েই যথেষ্ট প্রশ্ন উঠেছিল। সেখানে যেভাবে তাকে নিয়োগ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ সমস্ত অবিজেপি রাজনৈতিক দলগুলি করেছিলেন। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে কাজ করছেন তা নিয়ে গোটা দেশ জুড়ে প্রশ্ন যখন উঠছিল, তখন সুপ্রিম কোর্টের গতকালের যে প্রাথমিক পর্যবেক্ষণ তাতেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন জাতীয় নির্বাচন কমিশন। যে 65 লক্ষ নাম বিহারে বাদ দেওয়া হয়েছিল, যে তথ্য সামনে আনা হচ্ছিল না জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, গতকাল সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আগামী 19 তারিখের মধ্যে, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে সমস্ত তথ্যকে প্রকাশ করতে হবে। এতদিন পর্যন্ত যে ঢাক ঢাক গুড়গুড় করছিল জাতীয় নির্বাচন কমিশন, এই এসআইআরের মধ্যেই কি লুকিয়ে আছে ভারতীয় জনতা পার্টির বিহারে ক্ষমতা দখলের প্রচেষ্টার লড়াই? ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচন কমিশনের এই কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন। জাতীয় নির্বাচন কমিশনেরও কি গঙ্গা যাত্রা হবে? যেভাবে বিভিন্ন স্বশাসিত এজেন্সিগুলির গঙ্গা যাত্রায় বিজেপির আমল হয়েছে। কারণ ইতিমধ্যেই কর্ণাটকের একটি বিধানসভা ক্ষেত্রের রাহুল গান্ধী যে ভোটার তালিকা তুলে ধরেছেন, তাতেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে কঙ্কালসার চেহারা তা পরিষ্কার সামনে এসেছে। এটারও কি অপমৃত্যু হতে চলেছে এই জাতীয় নির্বাচন কমিশনের? স্বশাসিত সংস্থার প্রতি পূর্ণ সম্মান জানিয়েই বলছে কোন পথে চলছে বিহারের এসআইআরের প্রক্রিয়া, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি। তাদের প্রশ্নে টালমাটাল অবস্থা কমিশনের আইনজীবীর। আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই, কিভাবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতে থাকার একটা আপ্রাণ চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টি ঘরে বাইরে লড়াইয়ে যথেষ্ট বিপর্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরের পর আর প্রধানমন্ত্রী পদে থাকবেন কিনা, যখন তা নিয়ে দলের এবং তাদের প্রভুদের মধ্যে লড়াই চলছে, অর্থাৎ আরএসএসের সঙ্গে লড়াই চলছে, তখন জাতীয় নির্বাচন কমিশন কি ভোটার তালিকা সংশোধন করবেন? গতকাল যেভাবে সুপ্রিম কোর্টে তাদের কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে, তাতে কার্যত জাতীয় নির্বাচন কমিশনেরও কি আরও কয়েকটি স্বশাসিত সংস্থার মতো তাদের অপমৃত্যু হতে চলেছে? সেই প্রশ্ন কিন্তু উঠছে সাধারণ মানুষদের কাছ থেকে। কর্ণাটকের একটি বিধানসভা ক্ষেত্রে রাহুল গান্ধী যে 1 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা তুলে ধরেছেন, তাতেই বোঝা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাজকর্ম কিভাবে চলছে, কিভাবে তারা দিল্লিতে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, কিভাবে মহারাষ্ট্রে তারা বিজেপি জোটকে ক্ষমতায় এনেছেন, তা দিনের আলোর মতো আজকে পরিষ্কার হচ্ছে। কেন এত গোপনীয়তা? কেন ওয়েবসাইটে তালিকা ভালোভাবে প্রকাশ করার চেষ্টা না করে শুধুমাত্র বিএলও অফিসেই নাম টাঙানো হচ্ছে? সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন। একই প্রক্রিয়া তারা বিহারেও পরে পশ্চিমবঙ্গেও চালানোর চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিল্লির যেদিন বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছিল সেদিনই যে বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন তা এই অরবিন্দ কেজরিওয়াল বুঝতে না পারলেও তার থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছিলেন যে ভোটার লিস্টে যে পরিমাণ নতুন ভোটার বেড়েছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। বিহারে সেই প্রক্রিয়া চালিয়েছেন। বিহারে এইভাবে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে, পশ্চিমবঙ্গে যদি এই কাজ এই জাতীয় নির্বাচন কমিশন করতে আসেন তাহলে কিন্তু তারা বিপদে পড়বেন। কারণ বিএলওরা বিহারের নির্বাচনের আগে যে বিএলওদের কাজকর্ম, বিএলওদেরই তো নাম নেই বেশ কয়েকটি জায়গাতে। সেখানকার যে জনতা দল ইউনাইটেডের সাংসদ রয়েছেন তিনি তো ভোটার তালিকা সংশোধনের নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছেন। একজন সাংসদ প্রশ্ন তুলছিলেন, তার পুত্রের নাম পর্যন্ত বাদ চলে গেছে। তিনি জোট শরিক, বিজেপির সঙ্গে সরকারে রয়েছেন। তাহলে কি কঙ্কালসার অবস্থা জাতীয় নির্বাচন কমিশনের তা দিনের আলোর মতো পরিষ্কার। এই ৬৫ লক্ষ নাম যাদের বাদ দেওয়া হয়েছে তাদের নাম অবিলম্বে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুক্রবার আবারও শুনানি আছে সম্ভবত। সেই দিন কিন্তু হয়তো অর্ডার আসতে পারে। তখন কোথায় লুকোবেন এই জাতীয় নির্বাচন কমিশন? জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে এত প্রশ্ন কেন উঠছে? আপনাদের মনে আছে কিভাবে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারকে টেকানোর জন্য, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য জাতীয় নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। আপনাদের স্মরণে থাকবে কিভাবে পাকিস্তানের নির্বাচন হয়েছিল, কিভাবে ইমরান খান জয়ী হওয়া সত্ত্বেও কিভাবে দুই জোট শরিক মিলিত হয়ে ইমরান খানকে হারিয়ে দিয়েছিল। সেই খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমে বের হয়নি, সেটা বিদেশের ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে বিভিন্ন কাগজে প্রকাশ হয়েছিল। আপনাদের মনে থাকবে বাংলাদেশের শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় এসেছিলেন। তিনি গোপালগঞ্জ থেকে নির্বাচনে লড়াই করে ৮৭% ভোট পেয়েছিলেন। তার আগের নির্বাচনে এই শেখ হাসিনায় প্রায় ৯৬% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তখন কিন্তু বিদেশের সংবাদ মাধ্যমে সেই খবর ঠাঁই পেয়েছিল, বাংলাদেশের সংবাদ মাধ্যমে ঠাঁই পায়নি। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বা বিহারের মতো রাজ্যে যে ঘটনা ঘটছে সেটাও কি ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিদেশি সংবাদপত্রে ঠাঁই পাবে? এখানে মোদী সরকারেরও কি একই অবস্থা হবে? কারণ বিহার আর বাংলাতে যেভাবে ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে তার কার্যত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিরোধীদের কাছে। পাকিস্তানের ঘটনা চুপ করে দেখেছিল পাকিস্তানের স্থানীয় সংবাদপত্রগুলি, বাংলাদেশের ঘটনা চুপ করে দেখেছিল বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলি। কারণ তারাও গদি মিডিয়া হয়ে গেছিল। ইমরান খানকে জোর করে পরাজিত করা হয়েছিল, কিন্তু কোনো পাকিস্তানি সংবাদ মাধ্যমে বেরোয়নি। তেমনি যেভাবে এই শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছিল। ৬ মাসের মধ্যে গণ অভ্যুত্থানে কী অবস্থা হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই পথে কি ভারতবর্ষের রাজনীতি এবং ভারতবর্ষের গণ অভ্যুত্থান ঘটতে চলেছে? কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চাইছেন। তিনি জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন। কেন তিনি দেখা করছেন না? কেন তিনি গোপন করছেন সব কিছু? তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি যেভাবে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছেন, যেভাবে দিল্লিতে ক্ষমতায় এসেছে, সেভাবে বিহারের পর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি? এ রাজ্যে তাদের আবল তাবল বকা এক বিরোধী দলনেতা, তিনি বলছেন এখানে নাকি ১,২৫,০০,০০০ রোহিঙ্গা রয়েছে। এই মানুষটির পড়াশোনা বলতে কিচ্ছু নেই, শিক্ষা বলতে কিচ্ছু নেই। সংবাদ মাধ্যমে শুধু বেঁচে থাকার জন্য যা বলতে হয় তাই বলেন। তার জন্য তিনি কিনে রেখেছেন বেশ কিছু ইউটিউব চ্যানেলকে, কিনে রেখেছেন বেশ কিছু গদি মিডিয়াকে, যারা এই আবল তাবল বকা নেতার পিছনেই সব সময় ঘুরে বেড়ান। তিনি
প্রতিদিন আবল তাবল বক্তব্য রেখে সমাজ মাধ্যমে ভাইরাল হতে চান। গত কয়েকদিন আগেই তিনি কলকাতার নগরপাল মনোজ বর্মাকে কিভাবে আক্রমণ করেছেন, তাকে শুয়োরের বাচ্চা বলেছেন, তাকে যেন কোথায় ঢুকিয়ে দেবার কথা বলছেন। এই হচ্ছে বিরোধী দলনেতার মুখের ভাষা। কারণ তিনি হয়তো জানেন যে বিহারের পর পশ্চিমবঙ্গে যখন জনসমীক্ষা বা SIR করা হবে, তখন তাদের প্রভুরা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির জন্য এমন ভোটার তালিকা তৈরি করবে যাতে এমনিতেই ড্যাং ড্যাং করে জিতে যাবেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির দল। কিন্তু বুঝবেন, এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা রয়েছে যিনি অত্যন্ত টেকনিক্যালি শার্প। তিনি কিন্তু সমস্ত তথ্য ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন। গতকাল যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতাকে একটি চিঠি এবং পেনড্রাইভ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কারণ যে মিথ্যাচার বিজেপি নেতা করেছিলেন তা নিয়েই কিন্তু সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুরাগ ঠাকুর মিথ্যাচার করেছিলেন ডায়মন্ড হারবারের বেশ কিছু বিধানসভার ভোটার তালিকায় ভোট বাড়া নিয়ে। তার পেনড্রাইভের সমস্ত তথ্য অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দয়া করে সেগুলো দেখে যে মিথ্যাচার তিনি করেছেন তার জবাব নিশ্চয়ই দেবেন। কিন্তু তার জবাবের জন্য গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন। কিন্তু আমার মনে হয় আর অনুরাগ ঠাকুর মুখ খুলবেন না, কারণ তার মুখে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামা ঘষে দিয়েছেন, তারপরে আর কোনো প্রশ্ন কি করতে পারবেন? এখন যে প্রশ্ন উঠছে, আরও কয়েকটি যাদের গঙ্গা যাত্রা হয়ে গেছে স্বশাসিত সংস্থার, এই জাতীয় নির্বাচন কমিশনও কি এক পথে যাচ্ছেন? জ্ঞানেশ কুমার কি পারবেন TN সেশন হতে? হয়তো পারবেন না। তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্ট। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।